রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে, আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। আমাদের কলকাতা শহরে এবার গরমটা পড়েছে বেশ ভালোভাবেই। সকাল থেকেই সূর্যদেব ওঠার সাথে সাথেই চারিপাশ তপ্ত গরমে আগুন হয়ে থাকে। তখন বাইরে বেরোনো প্রায় অসম্ভব বলা চলে। এই বছরটা কেন জানি না অনেক বেশি গরমটা পড়েছে মনে হচ্ছে, আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। আমিও এই গরমের জন্য বেশ একটা লেখার কাজে মনোনিবেশ করতে পারছি না। ব্যোমকেশ অবশ্য সেই দিকে এই গরম নিয়ে নিরুৎসাহিত। তার কারণ অবশ্য একটা আছে। সে এখন কোন একটা পুরাতন রাজবংশের বই নিয়ে বসেছে। সেই বইয়ে সে এমন কিছু ঐতিহাসিক কথা খুঁজে পেয়েছে যা নাকি স্বাধীনতার সময়ের সাথে জড়িত। আমি অবশ্য এইসব নিয়ে মাথা ঘামাই না, তবে এই তপ্ত দুপুরে একটা জিনিস শান্তি দেয় সব থেকে বেশি, তা হলো কালবৈশাখী। কতদিন অপেক্ষা করে বসে আছি ঝড়ের, কিন্তু তার দেখাই নেই। কালবৈশাখীর কথা মাথায় আসতেই মনে পড়ে যায় ছেলেবেলার কথা, যেখানে বিকেল নামার সাথে সাথেই হঠাৎ করেই চারিপাশ অন্ধকার হয়ে উঠত। বলা নেই ক নেই, প্রকৃতির অমোঘ খেয়ালে তখন বাতাস বইত চারিপাশে। আমরা ছোট ছোট বাচ্চারা ছুটে চলে যেতাম আমবাগানের দিকে। ওই ঝড়ের দিনে গ্রামের আমবাগানগুলোতে ছুটে বেড়াবার মজা অন্যরকমই ছিল। সত্যি বলতে আজকাল এই সব কথা মনে পড়লে খালি হাসি পায়। তবে আজকাল আর এই ইট পাথরের শহরে থাকতে থাকতে নিজেকে হয়তো এই ধাঁচেই তৈরি করে ফেলেছি। আজ আমাদের হ্যারিসন রোডের এই 3 তলার ঘরটিতে এক আলস্যের আমেজ বিরাজ করছে। জানলার খড়খড়িগুলো অর্ধেক নামানো, যাতে বাইরের তপ্ত হাওয়া ভেতরে ঢুকতে না পারে। ঘরের কোণে রাখা টেবিল ফ্যানটা একঘেয়ে ঘড়ঘড় শব্দে বাতাসে কাঁটার চেষ্টা করছে। ব্যোমকেশ নিজের আরামকে দাঁড়ায় শরীরটা এলিয়ে দিয়ে এক মনে সেই ঐতিহাসিক বইটা পড়ছিল, আর আমি উল্টো দিকের সোফায় বসে ঝিমোতে ঝিমোতে ট্রামলাইনের সেই চিরচেনা টুংটাং শব্দের মধ্যে নতুন কোনো গল্পের সূত্র খুঁজছিলাম। পুঁটিরাম কিছুক্ষণ আগেই 2 কাপ কড়া চা আর বিস্কুট দিয়ে গেছে। চায়ের কাপ থেকে হালকা হালকা ধোঁয়া উঠছে। ব্যোমকেশ হঠাৎ বইটা ভাঁজ করে সশব্দে টেবিলের উপরে রাখল। ওর চোখের মণি দুটো সেই বিশেষ তীক্ষ্ণতায় স্থির, যা দেখে আমি বহুদিনের অভিজ্ঞতায় বুঝি যে ওর মস্তিষ্কের জটগুলো কোনো এক অজ্ঞাত কারণে প্রবলভাবে নড়ে চড়ে উঠেছে। সে এবার দাঁড়িয়ে নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বার করল। তারপর সেখান থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে হালকা ধোঁয়া বাতাসে ছেড়ে বলে উঠল, বুঝলে ভায়া, এই পৃথিবীটা বড় অদ্ভুত জায়গা। মানুষ যখন অতিরিক্ত ঐশ্বর্যের ওপর বসে থাকে, তখন সেই ঐশ্বর্যই তার কাল হয়ে দাঁড়ায়। মানুষ 2টো কারণে সবথেকে বড় ঝুঁকি নেয়। 1 অভাব, আর 2 অপরিসীম লোভ। এই 2-এর যখন সংঘাত ঘটে, তখনই জন্ম নেয় ট্র্যাজেডি। আমি একটু অবাক হয়ে ওর দিকে তাকালাম। তারপরে বললাম, তোমার এইসব কথা বলার কারণ ঠিক কি সেটা তো বুঝতে পারলাম না। তুমি কি ওই বইটিতে এমন কিছু উল্লেখ পেয়েছো? বইটার লেখা তো বটেই, তবে আরও একটা নতুন বিষয়ের আগমন ঘটেছে। আর আমার মন বলছে সেটা কোনো রহস্যকে আবৃত করে রেখেছে। আর এই রহস্যের সমাধান করতে ডাক পড়তে পারে আমাদের। হঠাৎ এই দার্শনিক উক্তি কেন হে? কোনো চাঞ্চল্যকর কিছু ঘটেছে নাকি? এই চিঠিতে রহস্য লুকিয়ে আছে ভায়া। একটু আগে ডাকযোগে আসা এই খামটা দেখেছ?
এটা সাধারণ কোনো লোকের চিঠি নয়। তুমি তো একটু আগে চুপচাপ বসেছিলে জানালার দিকে তাকিয়ে, তখন এটা এসেছে, তাই হয়তো খেয়াল করতে পারোনি। সে তার পাঞ্জাবির পকেট থেকে একটা খাম বের করল, তারপর সেটা আমায় বাড়িয়ে দিল। খামটা বেশ দামি, হাতে তৈরি কাগজের, ওপরে নীলকালিতে খোদাই করা এক প্রাচীন রাজকীয় প্রতীক, একটি হাতি আর তলোয়ারের চিহ্ন। আমি বুঝলাম এই চিঠিটা সাধারণ কোনো চিঠি হতেই পারে না। এটা কোনো বড় সম্ভ্রান্ত পরিবারের বড় ঘরের চিঠি, আর এই চিঠির খামের ভেতর লুকিয়ে আছে এক অজানা রহস্য। ব্যোমকেশ এবার সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, চিঠিটা যেখান থেকে এসেছে সেটা উড়িষ্যা আর বাংলার সীমান্ত ঘেঁষা ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী করদ রাজ্য ভঞ্জপুর। জায়গাটায় আমি কোনোদিন যাইনি বটে, তবে তার নাম শুনেছিলাম। সেখানকার বর্তমান রাজা সূর্য প্রতাপ ভঞ্জ আমার বাল্যবন্ধু। স্কুল জীবনে আমরা একসাথে কিছুদিন পড়াশোনা করেছিলাম। এখন সে এক চরম সংকটে পড়ে এই পত্র লিখেছেন। এখন কি আর এই সমস্ত রাজবংশের রাজপরিবারের রাজা বলা চলে? আমি যতদূর শুনেছি ইংরেজ সরকার এই সমস্ত কিছু নিয়ম বন্ধ করেছে। কথাটা কিন্তু সত্যি। আসলে সেই সমস্ত রাজবংশের প্রতাপ এতটাই বেশি এবং সম্পদের পরিমাণ এতটাই বেশি, এখনও আশেপাশের গ্রামের সবাই ওনাদের রাজাই বলে। আর সেই সব গ্রামের আশেপাশের যত বেশিরভাগ জমি আছে তাই রাজবাড়ির অন্তর্ভুক্ত। তাই সেখানের মানুষজনেরা ওনাদের রাজার সমতুল্য বলেই মনে করে। সে যাই হোক, তুমি চিঠিটা খোলো, কি লেখা আছে সেটা আগে উদ্ধার করা যাক। আমি চিঠিটা হাতে নিয়ে দ্রুত পড়ে ফেললাম। চিঠির ভাষা গম্ভীর হলেও তার ছত্রে ছত্রে এক বিমর্ষ হাহাকার ফুটে উঠেছে। রাজা সূর্যপ্রতাপ লিখেছেন যে, ব্যোমকেশ, আশা করি তুমি বেশ ভালোই আছো। তোমার খ্যাতির কথা আমি শুনেছি এবং সে বিষয়ে আমি বেশ গর্ববোধ করি। ছেলেবেলায় যে তোমার মতো মিত্র আমি পেয়েছি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। সে যাই হোক, এখন আসল কথায় আসি, যার জন্য এই চিঠিটা লেখা। আমাদের রাজবাড়ির বংশানুক্রমিক আভিজাতদের একটি শ্রেষ্ঠ প্রতীক আমরা বছরের পর বছর পুরুষানুক্রমে ধরে রেখেছিলাম। আর রেখেছিলাম বলছি কারণ সেটা এখন আর আমাদের কাছে নেই। হঠাৎ করেই সেটি উধাও হয়েছে। আর আমাদের সেই গুরুত্বপূর্ণ সম্পদটি হল বংশের কুলদেবতা গজরাজেশ্বর মহাদেবের বিগ্রহের ললাটের গজমতি নামক একটি মুক্ত। আর সেই গজমতি নামক অলৌকিক মস্ত মুক্তটি উধাও হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো চুরির ধরনটা এমনই অবিশ্বাস্য যে রাজবাড়ির প্রতিটি মানুষ এখন একে অপরের দিকে সন্দেহের আঙুল তুলছে। মন্দিরের পাথুরে ঘরটি রাতে ভেতর থেকে বন্ধ ছিল। আমাদের বাড়ির দারোয়ানদের চোখে কোনো ফাঁকি পড়েনি রাতের বেলা, কোনো দেওয়াল বা জানলা ভাঙা হয়নি। অথচ সকালে দেখা গেল দেবতার কপাল শূন্য, আর বিগ্রহের কপালের সেই মুক্তটি চুরি হয়ে গেছে। তাই আমার বিনীত অনুরোধ, তুমি আমাদের রাজবাড়িতে আসো আর এসে এই মুক্ত চুরির ঘটনার তদন্ত করো। আর যেভাবেই হোক, আমার কিন্তু ওই মুক্তটি চাই, সেটা তোমাকে উদ্ধার করতেই হবে। সেই অদ্ভুত মুক্তটি আমাদের পরিবারের সম্পদ, আর সেটি না পেলে আমাদের পরিবারের সংকট নেমে আসবে। তোমায় অতি দ্রুত আসার অনুরোধ রইল। মুক্ত চুরির কথা তো অনেক শুনেছি, কিন্তু গজমতি, ওটা তো সাধারণ মুক্ত নয়। শুনেছি ওটা তো হাতের মস্তক চিরে পাওয়া যায় এবং তার ঔজ্জ্বল্য হীরের চেয়েও বেশি। ঠিক ধরেছ, ওটা দুষ্প্রাপ্য হস্তি মুক্ত, কেবল রত্ন হিসেবে নয়, ভঞ্জপুর রাজবংশের সৌভাগ্যের চাবিকাঠি বলে মানা হয় ওটাকে। রাজা লিখেছেন তাঁর প্রাসাদে এখন গৃহযুদ্ধের মেজাজ। তার ছোট ভাই বিশুবাবু, যিনি এক দুর্ধর্ষ শিকারী আর অস্ত্র বিশারদ, তার সাথে রাজার ইদানিং সম্পত্তির ভাগ বাঁটোয়ারা আর রাজকীয় বিলাসিতার খরচ নিয়ে ঘোরতর বিবাদ চলছে। আবার রাজার একমাত্র ছেলে রুদ্র, অক্সফোর্ড ফেরত আধুনিক যুবক, সে পৈতৃক ঐতিহ্যের এই পাথর পূজাকে সরাসরি কুসংস্কার বলে ঘৃণা করে। সন্দেহটা তাই পরিবারের ভেতরকার রক্তের সম্পর্কের ওপর গিয়েই আছড়ে পড়ছে।
সুতরাং আমাকে সেখানে যেতে হবেই। সে তোমায় যেতে লিখেছে, আমায় তো লেখেনি। যাও, তুমিই বরং ঘুরে এসো। চলো, চুপচাপ গোছগাছ করে নাও, আমরা দুজনেই যাচ্ছি। কাল সকালের এক্সপ্রেসে আমরা ভঞ্জপুরের পথে রওনা হব। এই হ্যারিসন রোডের ঘেমে নিয়ে একসা হওয়া গরম ঘরে থাকার চেয়ে রাজবাড়ির পাথুরে ঠান্ডা আর অরণ্যের ভিতর থাকা 1000 গুণ ভালো হবে আশা করি, তাই না ভাইয়া? আমি জানতাম ব্যোমকেশ যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন তাকে থামানো অসম্ভব। তখন আমার মাথায় ঘুরছিল ভঞ্জপুরে সেই দুর্ভেদ্য প্রাসাদের কথা। সেই বড় রাজপ্রাসাদের আড়ালে কোনো এক অপরাধ লুকানো আছে। পরদিন সকালে হাওড়া স্টেশনের ভিড় আর কোলাহল পেছনে ফেলে যখন আমাদের ট্রেনটা মহানগরের সীমানা ছাড়ল, ও কামরার জানলায় মাথা ঠেকিয়ে মগ্ন হয়ে কোনো এক ছক কষছিল। আমি বুঝতে পারছিলাম এই গজমতির রহস্য উদ্ধার করতে গিয়ে আমাদের হয়তো কোনো এক অন্ধকার অতল গহ্বরে পা দিতে হবে, যেখানে লোভ আর অভাব একে অপরের টুঁটি চেপে ধরে বসে আছে। তবে সত্যান্বেষী যেখানে আছে সেখানে ভয়ের কোনো কারণ নেই। দেখা যাক কি কি অপেক্ষা করে আছে আমাদের জন্য সেই রাজবাড়িতে। দুলকি চালে চলতে চলতে আমাদের ট্রেন যখন বাইরের রাশি রাশি ধানের জমিকে পেছনে ফেলে এগিয়ে চলেছে, তখন মনটা কেন জানি না সেই সমস্ত সবুজ দেখে আনন্দে নেচে উঠছে। আসলে আমরা শহরের মানুষ, এই সমস্ত সুন্দর পরিপাটি করে সাজানো সবুজের সমারোহ অতি সহজে দেখতে পাই না। তাই এখন হঠাৎ এত সবুজ দেখে মনটা কেমন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বিকেলের হালকা রোদ যখন উড়িষ্যার সীমান্তে ঘন শালবনের মাথার ওপর দিয়ে ঢলে পড়েছে, তখন আমাদের ট্রেনটা ভঞ্জপুর রোড স্টেশনের নির্জন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমি এবং ব্যোমকেশ দুইজনেই ট্রেন থেকে নামলাম। আর একটা বিষয় দেখে আমি তো অবাক হয়ে গেছি। যে স্টেশনে আমরা নেমেছি তার প্ল্যাটফর্মের ভূমি সম্পূর্ণ মাটির, আর এখানে শহরের ইট কংক্রিটের চিহ্ন অবধি নেই। পুরো স্টেশনটাই অনেকটা নিচু এবং পুরো প্ল্যাটফর্মে খুব একটা মানুষ চোখে পড়ল না। আমি বুঝলাম এ হলো প্রত্যন্ত গ্রামাঞ্চল, তাই বেশি মানুষ পাবার আশাও বৃথা। আমার যেন মনে হলো স্টেশনটা যেন ইতিহাসের এক পরিত্যক্ত টুকরো, চারিদিকে লাল মাটির ধুলো আর ঝিঁঝি পোকার ডাক। ট্রেনটা চলে যাওয়ার পর যে নিস্তব্ধতা নামল, কি অদ্ভুত শান্তি বিরাজ করছে এখন এই প্ল্যাটফর্মের ওপর, তা ভেবেই আমি অবাক হচ্ছি প্রতি মুহূর্তে। প্ল্যাটফর্মের এক কোণে কয়েকটা মাল বোঝাই বস্তা আর একজন তন্দ্রাচ্ছন্ন খৈনিখোর কুলিকে ছাড়া আর কাউকেই দেখা গেল না। ওর সত্যান্বেষী দৃষ্টি চোখ বুলিয়ে একবার চারপাশটা দেখে নিল। ওর তীক্ষ্ণ নাসারন্ধ্র যেন সেই অচেনা বাতাসের ঘ্রাণ শুঁকে কোনো রহস্যের সূত্র খুঁজছে। আমি যখন ঘাম মুছছি ঠিক তখনই স্টেশনের বাইরে থেকে এক গম্ভীর হর্নের শব্দ ভেসে এলো। বাইরে বেরিয়ে আসতেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল। ধুলোমাখা গ্রামীণ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে এক অতিকায় কৃষ্ণবর্ণের রঙের বেশ দামি এবং বড় গাড়ি। ব্যোমকেশ পরে বলেছিল সেটা নাকি 1930 দশকের মডেল। গাড়ির গায়ে বিকেলের রোদে এক অদ্ভুত আভিজাত্য ঠিকরে পড়ছে। গাড়ির বনেটে বসানো রূপোর রাজকীয় হাতি চিহ্নটি আমাদের স্বাগত জানাচ্ছিল। গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক। ধবধবে সাদা সরু পাড়ের ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি এবং কাঁধে একটা জরির কাজ করা কাশ্মীরি শাল। তার চোখে রূপোর ফ্রেমের চশমা এবং হাতে একটা হাতির দাঁতের হাতলওয়ালা লাঠি। ভদ্রলোককে দেখে ব্যোমকেশ মৃদু হেসে নিচু স্বরে আমায় বলল, দেখলে ভায়া, রাজত্ব গেলেও রাজকীয় আভিজাত্যের অবশেষটুকু এখনো সগৌরবে বেঁচে আছে। ইনি নিশ্চয়ই দেওয়ান হরিশঙ্কর বাবু। রাজা সূর্যপ্রতাপ আমাদের নিশ্চিত আমাদের নিতে ওনাকে পাঠিয়েছেন। ভদ্রলোক প্রথমেই এগিয়ে এসে অতি বিনীতভাবে আমাদের নমস্কার জানালেন। ওনার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ়। আমি বুঝলাম যে ভদ্রলোক আমাদের পোশাক আশাক দেখেই হয়তো বুঝতে পারছেন আমরাই তারা। সে যাই হোক, আমরা এগিয়ে গেলাম ভদ্রলোকের দিকে। নমস্কার ব্যোমকেশ বাবু।
অথমকে হরিশঙ্কর বলে জানবেন। মহারাজ আপনাদের প্রতীক্ষায় অত্যন্ত ব্যাকুল হয়ে আছেন, আর এই অধমকে ক্ষমা করবেন পারলে। স্টেশনের ভেতর গিয়ে আপনাদের অভ্যর্থনা জানাতে পারিনি। পায়ের বাতের জন্য একটু অসুবিধে হয়, তবে আপনাদের স্টেশন থেকে বেরিয়ে গাড়ি অবধি বাইরে বেরিয়ে আসতে হলো, সেটাই আমার খারাপ লাগছে। আপনারা বরং বাড়িতে উঠুন, আমরা বাড়িতেই আপনাদের জন্য খাওয়ার বন্দোবস্ত করে রেখেছি। আপনারা এত দূর থেকে এসেছেন, আশা করি আপনারা ক্লান্ত, তাই জল খাবার, চা রাস্তায় কোথাও খেলে তার ব্যবস্থাও আমি করে দিতে পারি। না দেওয়ানজি, আপনি বরং তৈরি হন। আমরা আর রাস্তায় কোথাও দাঁড়াবো না। এখন খালি খালি দাঁড়ালে সময় নষ্ট হবে। আমরা গাড়িতে উঠলাম। গাড়ির ভেতরটা দামি চামড়া সেগুন কাঠের গন্ধে ম ম করছে। ড্রাইভার স্টার্ট দিতেই এক রাজকীয় মসৃণতায় গাড়িটি লাল মাটির রাস্তা চিরে ছুটতে শুরু করলো। জানলার বাইরে দিয়ে ভঞ্জপুরের আদিম প্রকৃতির দৃশ্যপট সরে সরে যাচ্ছিল। দুপাশে আদিকন্ত বিস্তৃত শাল, পিয়াল আর মহুয়ার বন, মাঝে মাঝে ছোট ছোট সাঁওতাল গ্রাম। মাটির দেওয়ালের গায়ে খড়িমাটির আলপনা আঁকা ঘরগুলোর সামনে সন্ধ্যার শাঁখের আওয়াজ আর ধুনোর গন্ধ ভেসে আসছিল। আদিবাসী নারীরা কলসি কাঁখে ফিরছে, আর রাখাল বালকেরা গরুর পাল নিয়ে ধুলো উড়িয়ে বাড়ির পথে। এক অদ্ভুত শান্ত নির্লিপ্ত গ্রাম বাংলা, যার গভীরে হয়তো 100 বছরের চাপা কান্না লুকিয়ে আছে। গাড়ি যখন পাহাড়ের চড়াই ভাঙতে শুরু করলো, তখন দিগন্তে কুয়াশার আবছায়ায় ফুটে উঠল ভঞ্জপুর দুর্গ। ওটা দুর্গ নাকি এক অতিকায় পাথরের দৈত্য তা বোঝা দেয়। কয়েকশো বছরের পুরনো কালো গ্রানাইট পাথরের সুউচ্চ দেওয়াল, চারিদিকে গভীর পরিখা, যা একসময় কুমিরে ভর্তি থাকতো বলে লোকশ্রুতি আছে। দুর্গের সিংহল দুয়ার বা প্রধান ফটকটি বিশালাকার লোহা আর কাঠের মিশেলে তৈরি, যা ভাঙা কামানের গোলার পক্ষেও প্রায় অসম্ভব। ফটকের ওপরে নহবতখানা থেকে সানাইয়ের করুণ সুর ভেসে আসছে। দুর্গের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শীতলতা আমাদের ঘিরে ধরল। চারিদিকের পাথরের দেওয়ালে মশালের আলোগুলো ভুতুরে ছায়া ফেলছে। আমরা দেখলাম আমাদের গাড়ি এবার বিশাল সিংহ দরজা পেরিয়ে প্রবেশ করল এক বড় প্রাঙ্গণে। সিংহ দরজা বলছি, তার অবশ্য কারণও আছে। বাইরে আমরা দরজার পাশে 2 থামে বড় বড় দুটো সিংহের মূর্তিও দেখতে পেয়েছি, আর সেই দরজায় দাঁড়িয়ে আছে 2 জন লাঠিধারী দারোয়ান। আমরা বুঝতে পারলাম এরাই পাহারা দিয়ে সব সময় রক্ষা করছে এই বিশাল দুর্গকে। আর দুর্গের নিচে পা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম আশেপাশে অনেক কোটি ছোট বড় বাগান, এবং তাতে ফুটে রয়েছে কত শত রং বেরঙের ফুল, এবং সেই বাগানের মধ্যে মাথা উঁচু করে রয়েছে জলের ফোঁয়ারা। আমরা তো এই দুর্গটিকে দেখে তাজ্জব বনে গেছি। সত্যি একেই হয়তো বলে রাজকীয় ব্যাপার স্যাপার। আসুন আসুন, আপনারা দয়া করে দুর্গে প্রবেশ করুন। এই দুর্গেই আপনাদের থাকার ব্যবস্থা করা হবে। আপনারা ভিতরে প্রবেশ করে খানিকটা সময় জিরিয়ে নিন। স্নান করলেও করে নিতে পারেন, তাতে শারীরিক ক্লান্তি কিছুটা হলেও কমবে। তারপর না হয় আপনাদের খাবার ব্যবস্থা করব। আপনাদের ঘরটা দেখিয়ে দিই, কেমন? সেই অবশ্য ভালো। খাওয়া দাওয়া শেষ করেই আমরা সূর্য প্রতাপের সাথে বসে কথা বলবো। আপনি বরং ঘরটা দেখিয়ে দিন আমাদের। আমরা তখন বাড়ির বড় বসার ঘর পেরিয়ে 2 দিকে ওঠা মস্ত সিঁড়ি দিয়ে উঠে এগিয়ে গেলাম দুর্গের দোতলার দিকে, এবং সেইখানের প্রথম ঘরটি, যেখান দিয়ে দুর্গের আশেপাশের এলাকা দেখা যায়, সেইখানেই আমাদের থাকার ব্যবস্থা করলেন। আপনারা ঘরটা দেখুন, হালকা স্নান করে ফ্রেশ হয়ে নিন, তারপর না হয় খাবার টেবিলের দিকে এগোনো যাবে। হ্যাঁ, সব ঠিক আছে দেওয়ানজি, তবে আমরা খাবো পরে। আমরা ফ্রেশ হয়ে প্রথমে সূর্য প্রতাপের সাথে দেখা করতে চাই। আমি আসল যে কাজটার জন্য এখানে এসেছি, সেটা না জানলে আমার গলা দিয়ে ভাত নামবে না। কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। দেওয়ানজি খানিকটা হাসলেন, তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, যেটা আপনারা ভালো মনে করেন। আচ্ছা দেওয়ানজি, আপনি কি এর মধ্যে জঙ্গলের দিকে গিয়েছিলেন?
ওর এমন কথা শুনে আমি তো এমন প্রশ্নের কারণ কি? ও কি কিছু সন্দেহ করেছে? ভদ্রলোক কথাটা শোনা মাত্রই খানিকটা ঘাবড়ে গেলেন। তারপর নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে বললেন, হ্যাঁ, খানিকটা সময় পর পর যেতে হয় বই কি। আপনি হয়তো আমার হাতের ওই আঁচড়টা দেখে প্রশ্নটা করছেন। হ্যাঁ, সেই দিন জঙ্গলের মধ্যে একটা কাঁটা গাছে লেগে এটা হয়েছে। রাজা বাবুদের একটি কাঠের ব্যবসাও আছে, সমস্ত কিছুর দেখাশোনা তো আমাকেই করতে হয়, তাই এটা লাগা স্বাভাবিক। ও আই সি। ঠিক আছে, এখন আপনি আসুন, আমরা তৈরি হইনি কেমন? আমরা বেশি সময় নষ্ট করিনি। প্রায় 15 মিনিটের মাথায় সমস্ত স্নান টান শেষ করে আমরা তৈরি হয়ে নিলাম। রাজার সাথে দেখা করব বলে কথা, ভাবতেই আমার কেমন যেন লাগছে। ব্যোমকেশ কিন্তু একটুও বিচলিত নয়। তার কারণ অবশ্য তার বাল্যকালের বন্ধু ভদ্রলোক। সে যাই হোক, খানিক বাদে দেওয়ানজি আমাদের নিয়ে গেলেন প্রাসাদের প্রধান বৈঠকখানায়। ঘরটি যেন এক সংগ্রহশালা। দেওয়ালে টাঙানো রাজবংশের পূর্বপুরুষদের বিশাল সব তৈলচিত্র, মেঝেতে বাঘের চামড়া আর কোণে কোণে রাখা দামি চীনামাটির ফুলদানি, আর ঘরের এক কোণে আলমারিতে থরে থরে সাজানো রয়েছে বই। বইগুলি যেভাবে পরিপাটি করে সাজানো আছে সেটা দেখে বুঝলাম এই বাড়িতে কেউ বই পড়ে না। এইগুলো ঘর সাজানোর জন্য খালি কিনে আনা হয়েছে। দেখে একটু খারাপ লাগলো বটে, কিন্তু রাজরাজাদের ব্যাপার, আমার সেই ব্যাপারে চিন্তা করে কোনো লাভ নেই। আমরা এদিক ওদিক দেখছি, কিছুক্ষণ পরেই এক ভারী পদশব্দ শোনা গেল। আমরা দেখলাম প্রবেশ করলেন স্বয়ং রাজা সূর্যপ্রতাপ ভঞ্জ। লম্বা চেহারা, গায়ে তামাটে রং, প্রশস্ত ললাট, কিন্তু চোখের নিচে এক গভীর বিষাদের ছায়া। ভদ্রলোকে একবার দেখলে সত্যিই মনে হয় রাজা রাজা কিছু তো একটা আছে ওনার মধ্যে। আমরা দুইজনেরই নমস্কার করলাম। আমি ভেবেছিলাম ভদ্রলোকের মধ্যে রাজা হওয়ার জন্য হয়তো একটা অহংকার বোধ থাকবে, কিন্তু তিনিও সাধারণ মানুষের মতো আমাদের দিকে হাত জোর করে নমস্কার জানালেন। তারপর যার পর নাই এগিয়ে এসে ব্যোমকেশের দুহাত ধরে দৃঢ় কণ্ঠে বললেন, ব্যোমকেশ, কলকাতায় ছাত্রাবস্থায় আমরা একসাথে কত দিন কাটিয়েছি সেটা ভাবলেই আমার মন উৎফুল্ল হয়ে ওঠে। তবে সেই সময়ের পর আমি এখানে চলে আসি আর তারপর আমাদের দেখা হয়নি। তবে তোমার পেশার ব্যাপারে আমি অনেকবার শুনেছি। বহু বুদ্ধির লড়াই তুমি জয় করেছ। আমার বিশ্বাস তুমি এই লড়াইয়েও জয়লাভ করবে। আর তোমার এই লেখক বন্ধুটিও আমার কাছে অপরিচিত নয়। ধন্যবাদ, তুমি ওনাকে সাথে করে এনেছো। আসলে চিঠিটা আমি নিজের হাতে লেখার সুযোগ পাইনি, আমার দেওয়ানজি লিখেছেন, তাই ওনাকে নিয়ে আসার কথা উল্লেখ করতে ভুলে গেছি। কিছু মনে করো না তার জন্য। রাস্তায় আসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? কলকাতার মানুষজন তো, এই অজপাড়া গ্রামের দুর্গে কি আর মন টেকে? বেশ টেকে হে ভাই, তুমিও তো এককালে শহরে থেকেছ পড়াশোনার জন্য। তুমি কি নিজের এই গ্রামের মাটিকে ভুলতে পেরেছো? তবে তোমার উচিত ছিল আমাকে যোগাযোগ করে মাঝে মাঝে এখানে ডেকে আমন্ত্রণ করে ছুটি ভোগের সুযোগ করে দেওয়া। আমার বন্ধুটি যে এই কথাটি নিছক মজার ছলেই বলেছিল সেটা কোনো সন্দেহই নেই। তবে রাজা সূর্যপ্রতাপ দেখলাম হেসেই জবাব দিলেন, সেটা আমার ভুল। তাই হয়তো বিধাতার কি নিষ্ঠুর পরিহাস দেখো। তোমায় ডাকতে হলো এমন এক বিপদে যা আমার কুল মান ধুলায় মিশিয়ে দিয়েছে। আমি খালি এখন এই বিপদ থেকে পরিত্রাণ পেতে চাই, আর এর থেকে আমায় উদ্ধার করতে পারবে খালি তুমি। ব্যোমকেশ এগিয়ে গিয়ে শান্তভাবে রাজার কাঁধে হাত রাখল। তারপর ওনার উদ্দেশ্যে বলল, শান্ত হও প্রতাপ, চিঠিতেই সবটা পরিষ্কার হয়নি। ঘটনাটা ঠিক কিভাবে ঘটল এবং কারা সন্দেহের তালিকায় আছে সেটা এবার খুলে বলো। সবটা শুনলেই আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করতে পারবো। আর তুমি না, তোমার পরিবারের এবং এই বাড়ির সকলকেই এই তদন্তে আমায় সাহায্য করতে হবে। রাজা সূর্যপ্রতাপ একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, পরশু অমাবস্যার রাত, বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছিল। মন্দিরের গর্ভগৃহে কুলদেবতা গজরাজেশ্বরের ললাটে সেই বিশালাকার গজমতিটি রাখা ছিল। তোমরা জানো, ওই মুক্তটি আমাদের রাজ্যের সৌভাগ্যের প্রতীক।
মন্দিরের দরজা 10 হাত পুরু লোহা দিয়ে তৈরি, যা রাতের বেলা বন্ধ করে রাখা হয়। সারাদিন মন্দির গৃহ খোলাই থাকে, কারণ বাড়িতে আমরা থাকি এবং গেটে দারোয়ানরা থাকে। তবে রাতে বৃদ্ধ পুরোহিত বিশ্বম্ভর চাটুর্যে সেখানেই ঘুমোন। ভদ্রলোককে মন্দিরের পাশেই একটি ঘর করে দেওয়া হয়েছে। তিনি রাতের বেলা শেষবার মুক্তটি দেখেছিলেন এবং মন্দিরের দরজা টেনে বাইরে থেকে বন্ধ করেছিলেন। আর সকালে যখন তিনি কপাট খুললেন, দেখা গেল বিগ্রহের কপাল শূন্য। কোনো তালা ভাঙা হয়নি, কোনো জানালা খোলা হয়নি, ছাদের কোনো পাথরও নড়েনি। অথচ সেই বিশালাকার মুক্তটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। ব্যোমকেশ তীক্ষ্ণ চোখে রাজার দিকে তাকালো। পুরোহিত মশাইকে জেরা করেছ? তিনি কেবলই ডুকরে কাঁদছেন, বলছেন দেবতার অভিশাপ নেমে এসেছে। কিন্তু আমি তোমায় সোজাসুজি বলছি, আমার সন্দেহ আমার আপনজনদের ওপর। আমার ছোট ভাই বিশু, যে সারাদিন রাইফেল আর জঙ্গল নিয়ে থাকে, তার ইদানিং প্রচুর টাকা দেনা হয়েছে। সে আমার কাছে টাকা চেয়েছিল, সেই ব্যাপারে আমি তাকে মানা করায় সে আমার সাথে ঝগড়াও করে। তার উপর সন্দেহটা সব থেকে বেশি আমার। আর এই বাড়ির অন্য লোকেরা? আর আমার ছেলে রুদ্র, সে অক্সফোর্ড থেকে ফিরে এসেছে আগের বছর। তার অবশ্য মন্দির, দেবদেবী বা ওই রকম জিনিস নিয়ে বিশ্বাস নেই। হবেই বা কেন? বিদেশে পড়ে দেশে আসলে দেশি সংস্কৃতি ভুলে যেতে হয় জানলে আমি ওকে পড়তে ওই দেশে পাঠাতাম না। সে যাই হোক, রুদ্র বলছে এইসব দেবসেবা নাকি মধ্যযুগীয় বর্বরতা। আমি তাকে এই দেশে ফিরিয়ে এনেছি, সেটা নিয়েও তার ক্ষোভ। সে বিদেশেই ফিরে যেতে চায়। নিজের ছেলেকে কার আর দূরে রাখতে ভালো লাগে বলো তুমি? তাই সে এখান দিয়ে চলে যাবার জন্য আমার সাথে বচসা শুরু করেছে। আর আমার কেন জানি না সন্দেহ হচ্ছে সে হয়তো আমার গর্ব চূর্ণ করতেই এটা করেছে। আর দেওয়ানজি, তিনি পুরনো লোক হলেও ইদানিং তাকে অনেক রাত পর্যন্ত মহাফেজখানায় নিভৃতে কাজ করতে দেখি। কি জানি কি ঘটছে আমার অজান্তে। এমনিতেই ভদ্রলোক বেশ চাপা, কিন্তু হিসেবপত্র বেশ ভালোই বোঝেন, তাই ওনাকে রেখে দিয়েছি। বুঝলাম বন্ধু। তবে তোমার এই বড় প্রাচীন দুর্গের আড়ালে অনেক রহস্য ঘনীভূত হয়েছে দেখছি। তবে তোমার কাছে যা শোনার শোনা হয়ে গেছে। এবার বাড়ির সকলের সাথে কথা বলবো। তোমরা যাকে ভালো ভাষায় জেরা বলো, কিন্তু তার আগে একটু পেট পুজোর বন্দোবস্ত হোক, সেটা আগে দরকার। আমার খাওয়া আগেই হয়েছে, তোমরা বরং নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে নাও, আমি দেওয়ানজিকে বলে দিচ্ছি। কথোপকথন শেষ হতে না হতেই রাজকীয় ভোজের ডাক আসলো আমাদের নিয়ে যাওয়া হলো বিশাল ডাইনিং হলে। মেহগিনি কাঠের তৈরি বিশালাকার ডাইনিং টেবিল, যাতে অন্তত 100 জন একসাথে বসে খেতে পারে। ঝাড় লণ্ঠনের আলোয় রূপোর থালা বাসনের চাকচিক্য চোখ ধাঁধিয়ে দিচ্ছে। টেবিলে ছিল বিখ্যাত রাজকীয় আয়োজন। প্রথমেই এলো সুগন্ধি গোবিন্দভোগ চালের ঘি পোলাও, যার গন্ধে সারা ঘর ম ম করছে। সাথে এলো গঙ্গা জলে ধোয়া রুই মাছের কালিয়া, কচু পাতা দিয়ে ভাজা চিংড়ি আর বনমোরগের ঝাল রোস্ট। তবে প্রধান আকর্ষণ ছিল মহুয়া ফুলের রসে জারিত খাসির মাংসের হালকা ঝোল। শেষে এলো সরু চাকলি আর ক্ষীরের পায়েস। খাওয়ার টেবিলে আমাদের সাথে যোগ দিল রাজার একমাত্র পুত্র রুদ্র। একে দেখেই বোঝা যায় সে বিলেতি কায়দার সুটের বুটের যুবক, চোখে গোল ফ্রেমের চশমা। সে ব্যোমকেশের দিকে তাকিয়ে এক বিদ্রূপের হাসি হাসল। তো আপনি সেই বিখ্যাত ডিটেকটিভ, তাই না? বাবার এই পুরানো পাথরের টুকরোটা খুঁজতে খামোকা কলকাতার আরাম ছেড়ে এই জঙ্গলে এলেন কেন? ওটা হয়তো কোনো ইঁদুরে গর্তে নিয়ে গেছে, অথবা কোনো অলৌকিক শক্তি ওটাকে গিলে ফেলেছে। ও নির্বিকারভাবে মুখে এক গ্রাস পোলাও গিলল। হাতের গ্লাস থেকে জল খেয়ে পরিষ্কার গলায় বলল, হ্যাঁ রুদ্র, তুমি একেবারে ঠিক বলেছ। তবে আমি কিন্তু তোমাদের ওই বিলেতি শব্দের ডিটেকটিভ নই। আমি একজন সত্যান্বেষী, যার কাজ সত্য অনুসন্ধান করা। আর ইঁদুরে গজমতি চিবোতে পারে না রুদ্র। আর অলৌকিক শক্তি যদি সত্যিই থাকতো, তবে চোর এতক্ষণে মন্দিরের চাতালেই ভস্ম হয়ে যেত।
আমি আসলে এসেছি মানুষের মনের অন্ধকার গর্তগুলো খুঁজতে, যেখানে সত্য তার মুখোশ খুলে লুকিয়ে থাকে। রুদ্র একটু থমকে গেল। আমরা তাকে তার কাকার ব্যাপারে জিজ্ঞেস করা এসে জানালো বিশুবাবু নাকি একলা শিকারে জঙ্গলে গেছেন। খাওয়া শেষে যখন আমরা নিজেদের ঘরে ফিরে আসছিলাম, ঠিক তখন জঙ্গলের দিক থেকে একটা বন্দুকের আওয়াজ ভেসে এলো। শুনতে পেলে? আমার বিশ্বাস এটি রাজার সেই গুণধর ভাই, যে শিকারে মত্ত। সে হয়তো তার আপন অস্ত্রটি দিয়ে কোনো নিরপরাধ জন্তুর প্রাণনাশ করতে ব্যস্ত। আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। তবে প্রাসাদের বিশাল পাথরের দেওয়ালে তখন মশালের আলো নিভিয়ে আসছে। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর দূরে বনের শিয়ালের আওয়াজ মিলেমিশে এক রহস্যময় সুর তৈরি করেছে, এক অদ্ভুত মায়াময় পরিবেশ। সত্যি কথা বলতে গ্রামের দিকে যে ঝুপ করে অন্ধকার নামে সেটা আমি জানতাম, তবে কলকাতার গরমকে পেছনে ফেলে আসলেও এখানে দুর্গের ভিতর যে এতটা ঠান্ডা লাগবে সেটা জানা ছিল না। এই দুর্গের রাত যেন আদিম অন্ধকারের চাদরে মোড়া। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। পাথরের দেওয়ালের খাঁজে খাঁজে যখন বাতাস বয়ে যায় তখন সেটা শোঁ শোঁ শব্দ সৃষ্টি করে, তা অনেক সময় অশরীরী কান্নার মতো শোনায়। তার সাথে তো দূরের জঙ্গলের থেকে মাঝে মধ্যেই ভেসে আসছে বিভিন্ন জন্তু জানোয়ারের ডাক। তার মধ্যে শিয়ালের ডাকটাই কানে লাগছে খুব। এ যেন এক মায়াবী পরিবেশ। ইহে ভায়া, কি বুঝছো? জায়গাটা কেমন? এক কথায় বলতে গেলে জঙ্গলের মধ্যে রাত কাটাচ্ছি মনে হচ্ছে। এরকম রাজবাড়ির মতো এত বড় যে দুর্গে কোনোদিন রাত কাটাতে পারবো সেটা আমার ধারণার বাইরেই ছিল। তবে একটা খটকা কিন্তু আমার মনে থেকেই গেল, বুঝলে? কিরকম খটকা? বাইরের জঙ্গলের পশুরা যে হিংস্র সেটা তো আমরা জানি, তবে বাড়ির মানুষগুলো কতটা হিংস্র সেটা কিন্তু বাইরে দিয়ে ধরা যায়নি। এখন তো আমার মনে হচ্ছে বাড়ির কেউই নিজেই এই কাজটা করেছে, কারণ এই এত বড় দুর্গের এই বিশাল বিশাল পাঁচিল ভেদ করে বা পাঁচিল টোপকে বাইরের চোর ভিতরে এসে চুরি করে পালাবে, এটা আমার অন্তত ঠিক বিশ্বাস হচ্ছে না। কথাটা ঠিক, তবে একটি বিষয় আছে। বাইরে পাহারারত দারোয়ানগুলোকে দেখেছ? কই না তো। আমি বাড়িতে প্রবেশ করার সময় দেখেছি। রাতের বেলা বেটারা পাক্কা তামাক জাতীয় জিনিস বা কম দামি মদ খেয়ে পড়ে থাকে। তখন বাইরের চোরেদের কাছে ওদের ফাঁকি দিয়ে বাড়িতে প্রবেশ কোনো বড় কাজ নয়। রাতে তো শুনলাম মন্দিরের দরজা বন্ধ থাকে, আর সেখানে পাহারায় থাকেন পুরোহিত নিজে। তবে কি পুরোহিত? দেখো, এখন আমাদের হাতে সন্দেহ করার মতো ব্যক্তি আছে প্রথম পুরোহিত মশাই, যার সাথে আমরা কাল দেখা করব এবং পুরো মন্দির চত্বরটা ভালো করে খুঁজে দেখব। দ্বিতীয় হলো রাজার ছেলে রুদ্র। এ হয়তো চুরিটা করলেও করতে পারে। বলো না, এ বারবার চাইছে বিদেশে ফিরে যেতে, আর তার বাপ তাকে যেতে বাধা দিচ্ছে। সুতরাং ওই পাথরটা বেচে যদি সে টাকা জোগাড় করতে পারে তবে কিন্তু তার বিদেশে পাড়ি দেবার রাস্তা খুলে যাবে। আর তৃতীয় হলো রাজার ভাই। সে শিকার করতে ভালোবাসে, তবে সে যে কতটা গভীর জলের মাছ তা কিন্তু আমরা জানি না। আর সূর্যপ্রতাপ নিজেই নিজের ভাইকে সন্দেহের চোখে দেখে, সুতরাং তার চুরি করার প্রবণতা সব থেকে বেশি হওয়ার কথা। আমরা কিন্তু লোকটার সম্মুখীন হইনি। কালকে এই লোকটার বয়ান নিতে হবে। দেখা যাক সেই কি জানে এই চুরির সম্বন্ধে। আর চতুর্থ সন্দেহের তালিকায় যে আছে সে হলো দেওয়ান সাহেব। লোকটা কেন জানি না অস্বাভাবিক রকম চাপা, কিন্তু তার সম্বন্ধে আমরা কিন্তু বেশি কিছু জানি না। এ যাই হোক। আর পঞ্চম হলো বাইরের কোনো চোর, যদিও সেটার সম্ভাবনা খুবই কম। আমার মন বলছে এই গজমতি আমাদের অনেক রহস্যের সামনে এনে দাঁড় করাবে। এখন খালি সময়ের অপেক্ষা। চলো, এইসব নিয়ে ভেবে আর কাজ নেই। কাল সকাল সকাল উঠে মন্দির চত্বরটা এবং বাড়ির আশপাশটা ঘুরে দেখতে হবে ভালো করে। অনেক জনের বয়ান নেয়ার আছে, সুতরাং আর জেগে থাকা ঠিক হবে না। আর এমনিতেই এটা নতুন জায়গা, ঘুম আসতে সময় লাগবে। আমরা কথাটা বলছি, ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটে গেল যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। রাত তখন আনুমানিক 12টার কাছাকাছি। হঠাৎই সেই নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে গেল, আর শোনা গেল একটা বিকট চিৎকার। चोर चोर चोर, अरे पकड़ो पकड़ो पकड़ो, जल्दी पकड़ो, चोर चोर। সে এক অভাবনীয় কাণ্ড।
আমরা ধর্মর করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। ব্যোমকেশ বিছানার পাশে রাখা তার টর্চ আর একটা লাঠি হাতে নিয়ে এক মুহূর্ত দেরি না করে জানলা থেকে ছুটল। বাইরে মশালের আলোয় চারপাশটা তখন আবছা আবছা দেখাচ্ছে। রাজবাড়ির নেপালি দারোয়ান লাঠি আর মশাল হাতে নিয়ে বাগানের উত্তর দিকে ছুটছে। এই চিৎকার চেঁচামেচিতে বাড়ির সকলেরই ঘুম ভেঙে গেছে আশা করি। আমরা নিচে নেমে আসতেই দেখলাম রাজা সূর্যপ্রতাপ লণ্ঠন হাতে বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার মুখ ফ্যাকাশে। বিশুবাবু এক হাতে রাইফেল নিয়ে সিংহ দরজার দিকে দৌড়চ্ছেন। তিনি চিৎকার করে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, কি হলো, ধরতে পারলে? একজন দারোয়ান হাঁপাতে হাঁপাতে ফিরে এসেছে ততক্ষণে। তার শরীরটা কাঁপছে। আমরা বুঝতে পারলাম সে নেশা করেছে, তবুও এখনও সজাগ। সে আমতা আমতা করে বলল, না হুজুর, লোকটা ভূতের মতো পাঁচিল টোকে অন্ধকারের মধ্যে কোথায় মিলিয়ে গেল। কেবল একটা ছায়াকে দেখলাম ঝোপের ওধারে লাফ দিতে। এত বড় পাঁচিল টপকে পালালো? তোমরা ঠিক দেখেছো তো? হ্যাঁ, এই দুর্গের কিছু কিছু জায়গা আছে যার পাঁচিলগুলো কালের নিয়মে ক্ষয় পেয়ে ভেঙে ছোট হয়ে গেছে। চোর মনে হয় ওই রাস্তাগুলোই ব্যবহার করে পালিয়েছে। ব্যোমকেশ শান্তভাবে দারোয়ানকে জিজ্ঞেস করল, চোর কি দুর্গের ভেতর থেকে বাইরে যাচ্ছিল নাকি বাইরে থেকে ভেতরে আসছিল? দারোয়ান থতমত খেয়ে বলল, মনে হলো মন্দির চত্বর থেকে বেরিয়ে পেছনের বাগানের দিকে যাচ্ছিল সাহেব। ব্যোমকেশের চোখে এক অদ্ভুত দীপ্তি জ্বলে উঠল। সে সূর্যপ্রতাপ বাবুর দিকে তাকিয়ে বলল, প্রতাপ, আমার বিশ্বাস চোর পালিয়ে গেছে ঠিকই, কিন্তু সে হয়তো এমন কিছু ফেলে গেছে যা তার থেকেও দামি। আর না হলে সে হয়তো মুক্তোটা চুরি করে বাড়ির কোথাও লুকিয়ে রেখে গিয়েছিল, আর সুযোগ বুঝে সেটা নিতে এসেছিল, এবং তখনই দারোয়ান তাকে ধরে ফেলে। আমার মনে হচ্ছে গজমতি এখনো এই প্রাসাদের চৌহদ্দির ভেতরেই কোথাও লুকানো আছে। যে রাতে ওটা চুরি হয়েছিল, চোর হয়তো সেটা বাইরে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে পারেনি। ঠিক আছে, এখন সবাই যে যার ঘরে ফিরে যাও, আমি কাল সমস্ত ব্যাপারটা দেখছি। কথাটা বলে আমরা নিজেদের ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। রাতের সেই ঘটনার পর ঘুমটা একটু বেশ ভালোই গাঢ় হলো। পরদিন ভোরে যখন কুয়াশার চাদর সরে গিয়ে ভঞ্জপুরের পাহাড়ের আকাশে লালচে আভা ফুটল, তখন প্রায় 6:30টার কাছাকাছি। বিছানা দিয়ে শুয়েই অসাধারণ একটা সূর্যোদয় দেখলাম আমি। সত্যি জায়গাটা অত্যন্ত সুন্দর। চলো, মুখ ধুয়ে প্রাতরাশটা সেরে নি। সকাল সকালই মন্দিরের দিকটা গিয়ে দেখা যাক কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। চোর বাবাজি যদি আমাদের তার কোনো হদিশ দিয়ে গিয়ে থাকে, খুঁজে দেখতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন পা বাড়ালাম সেই রহস্যময় মন্দিরের দিকে, তখন প্রায় সকাল 8:30টার কাছাকাছি। সত্যি কথা বলতে গজরাজেশ্বর মহাদেবের এই মন্দিরটি স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন। কালো কোষ্ঠী পাথর আর ধূসর গ্রানাইট দিয়ে তৈরি এই শিখর ধর্মী মন্দিরটি কয়েকশো বছরের পুরনো। মন্দিরের গায়ে খোদাই করা আছে অগণিত পৌরাণিক কাহিনী, দেবদানবের যুদ্ধ থেকে শুরু করে রাজকীয় হস্তি বাহিনীর বিজয় গাথা। মন্দিরের প্রবেশপথের ওপরে একটা বিশালাকার পাথরের হাতির মুন্ড খোদাই করা, যার শুঁড়টি নিচের দিকে ঝুলে থেকে একটা ঘণ্টা ধরে আছে। আমরা যখন গর্ভগৃহের ভেতরে প্রবেশ করলাম, তখন একটা শীতল গাম্ভীর্য আমাদের ঘিরে ধরল। ভেতরে আলোর প্রবেশাধিকার নেই বললেই চলে, কেবল একটি রূপোর প্রদীপ মিটমিট করে জ্বলছে। গর্ভগৃহের মাঝখানে প্রতিষ্ঠিত সেই বিশাল শিবলিঙ্গ, যাকে লোকে বলে গজরাজেশ্বর। লিঙ্গটি কুচকুচে কালো পাথরের, তার ওপর রূপোর একটি কবচ পরানো। লিঙ্গটির ঠিক ওপরে মহাদেবের একটা পাথরের মুখমণ্ডল খোদাই করা। সেই মুখমূর্তির ললাটে ছিল একটা গভীর গর্ত, যেখানেই বসানো থাকত সেই দুষ্প্রাপ্য গজমতি। এখন সেই জায়গাটি এক অন্ধকারে ক্ষতচিহ্নের মতো দেখাচ্ছে। আর সেই মন্দিরের বাইরে এক কোণে বিমর্ষ মুখে বসেছিলেন পুরোহিত বিশ্বম্ভর চাটুজ্জে। তার কাঁধের বইতেটা ঢিলে হয়ে ঝুলে পড়েছে, চোখে জল শুকিয়ে আসার দাগ। ব্যোমকেশ তার সামনে গিয়ে দাঁড়ালো। পণ্ডিত মশাই, কাল রাতেও কি আপনি মন্দিরের ভেতরেই শুয়েছিলেন?
বাইরে অত গোলমাল হলো, আপনি টেরও পেলেন না? কাল কিন্তু আমরা সবাই চোরের শব্দ শুনে বাইরে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আপনাকে তো দেখলাম না। আপনি কি এতটাই গভীর ঘুমেছিলেন যে বাইরের সব টের অবধি পাননি? বৃদ্ধ বিশ্বম্ভর পুরোহিত ওর কথা শুনে হাউ হাউ করে কেঁদে উঠলেন। তার কান্নার কারণ যে অবশ্য কি সেটা কিন্তু বুঝতে পারলাম না আমি। সে কি আমাদের ভয় পাচ্ছে? সে একটু ধাতস্থ হয়ে শান্ত গলায় বলল, টের পেয়েছিলাম বাবা, কিন্তু ভয়ে কপাট খোলার সাহস পাইনি। আসলে এর আগেও এই বাড়িতে চোর এসেছিল। আমি বুড়ো মানুষ, আমার সম্বল তো শুধু এই জপমালা। যদি ওরা দলে ভারী হয়, নিমেষেই আমায় শেষ করে দিয়ে চলে যাবে। তাই আমি ভয়েই বাইরে বের হইনি। বুঝেছি, আপনার ভয়ের যথোপযুক্ত কারণ আছে। তবে আপনি আমায় এটা বলুন, ওই চিল্লাচিল্লির আগে এমন কি কিছু মন্দিরের ভিতর শব্দ শুনেছিলেন যেটা আপনার সন্দেহজনক বলে মনে হয়েছিল? হ্যাঁ বাবা, হ্যাঁ, শুনেছিলাম বই কি। কাল রাতে মন্দিরের বাইরে এক অদ্ভুত খসখস শব্দ শুনছিলাম, যেন কেউ পাথরের গায়ে নখ দিয়ে আঁচড়াচ্ছে। তবে সেটা যে কে করছে তার মুখ আমি দেখতে পাইনি। এমনিতেই বয়স হচ্ছে তো, চোখেও একটু একটু কম দেখি। সবই মহাদেবের ইচ্ছে। বৃদ্ধ পুরোহিত কথাটা শেষ করার আগেই ব্যোমকেশ চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে এক অদ্ভুত প্রশ্ন করে বসল। সেটা আমার কাছেও বেশ অদ্ভুত। পণ্ডিত মশাই, আপনার তো শুনলাম একটি মেয়ে আছে, আর সে এখন খুব অসুস্থ, আর তার চিকিৎসার জন্য তো টাকার দরকার হবে। তবে আপনি কি সেই মুক্তটা? এমনিতে আমার বন্ধুটি কাউকে এত সহজে সোজাসুজি আক্রমণ করে না, তবে এইবার দেখলাম ও একটু ব্যতিক্রমী হলো। আমি পরে জিজ্ঞেস করায় সে বলেছিল কেসটা খুব তাড়াতাড়ি সহজভাবে সমাধান করার জন্য এই পন্থা সে অবলম্বন করেছিল। সেই সময় পুরোহিত কিন্তু সেইখানেই থতমত খেয়ে গিয়েছিলেন। তার ঠোঁট কাঁপতে শুরু করল। তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন, কেবল মাথা নিচু করে রইলেন। ভায়া তাকে আর জেরা না করে গর্ভগৃহের দেওয়ালগুলো খুঁটিয়ে দেখতে শুরু করল। হঠাৎ বিগ্রহের ঠিক পেছনের দেওয়ালে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। দেওয়ালে একটি অত্যন্ত সরু ফাটল রয়েছে, যা সাধারণ চোখে ধরা পড়ে না। পকেট থেকে একটা চিমটে বের করে সেই ফাটলের ভেতর থেকে ছোট এক টুকরো নীল রেশমি সুতো আর একটু জমাট বাঁধা কাদা বের করল। ও জানলার সরু গড়াদের দিকে তাকালো। জানলাটি উঁচু এবং এতই সংকীর্ণ যে সেখান দিয়ে কোনো মানুষ তো দূর, একটি বেড়ালও গলতে পারবে না। কিন্তু সে লক্ষ্য করল জানলার একটি লোহার গড়াতে সামান্য ঘর্ষণের দাগ লেগে আছে। সে আমার দিকে তাকিয়ে এবারে বলল, বন্ধু, দেখলে, চোর ভেতরে ঢোকেনি, অথচ বাইরে থেকে ভিতরের সম্পদ সরিয়ে নিয়েছে। এই নীল সুতো আর কাদার দলাটা আমাদের এক করুণ অথচ নিষ্ঠুরভাবে চুরি হওয়ার প্রমাণ দিচ্ছে। আর এই কাজটা করা হয়েছে খুব সাবধানে। এখন বুঝতে পারছি এ কোনো সাধারণ চোরের কাজ নয়, এ বেশ বুদ্ধিমান চোরের কাজ। তবে দেখা কতদিন সে নিজের বুদ্ধি দিয়ে লুকিয়ে থাকতে পারে। এই সত্যান্বেষীর চোখে ফাঁকি দেওয়া অত সহজ কাজ নয়। সময় আসুক, ঠিক চেপে ধরব। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? লোভ যখন মানুষের মাথায় চড়ে তখন মানুষ অসাধ্য সাধন করে। এই কাদাটা রাজবাড়ির চত্বরে নয়, এটা জলার ধারের ভিজে কাদা। আর এই নীল সুতোটা আমার কেন জানি না চেনা চেনা লাগছে। কার গায়ে যেন নীল চাদরটা দেখেছিলাম। আচ্ছা ভায়া, তুমি একবার মনে করে বলো তো, কাল রাতে দেওয়ানজিকে কি কোনো নীল রঙের চাদর গায়ে দিতে দেখেছিলে? ঠিক মনে পড়ছে না। কাল রাতে তো এমনিতেই অন্ধকার ছিল, তার ওপর চোর পালাবার জন্য বাড়ির সবাই ব্যস্ত, ঠিক খেয়াল করিনি। তবে হতে পারে। আমার কথা শুনে ব্যোমকেশ হঠাৎ বিগ্রহের পাদদেশে রাখা সেই বড় তামার কুশাংশু বা জলপাত্রটা তুলে ধরল। তার নিচে মেঝের পাথরে একটা ছোট নীল রঙের দাগ ফুটে উঠেছে।
আমি বুঝলাম আমার বন্ধুটি এই রহস্যের শেষ দেখে ছাড়বে। সে হয়তো ভালো করে মন দিয়ে আশেপাশে জিনিসগুলো লক্ষ্য করছে। ঠিক এমন সময় সে পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, পণ্ডিত মশাই, সত্যটা চেপে রেখে আপনি নিজের ক্ষতি করছেন। গজমতিটা কি এখনো মন্দিরের কোনো গোপন স্থানে লুকিয়ে রাখা আছে, যা কাল রাতে চোর নেওয়ার চেষ্টা করেছিল? আমার মন বলছে আপনি কিছু লুকোচ্ছেন। আপনি কিন্তু নিজেই নিজের কথার জালে ধরা পড়েছেন। আপনি না বললেও আমি ঠিক খুঁজে বার করবই করব। পুরোহিত বিশ্বম্ভর চাটুর্যে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে বসে রইলেন। তার নীরবতাই যেন অনেক কিছু বলে গেল। তবে সত্যিটা যে কি আর কে চুরিটা করেছে সেটা বুঝতে পারা গেল না। মন্দির থেকে ফিরে আসার সময় ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, চলো, এবার আমাদের দেওয়ানজির মহাফেজখানায় একবার হানা দিতে হবে। ভদ্রলোকের সাথে কথা বলা দরকার। উনি কতটা জানেন এই চুরির ব্যাপারে। পুরোহিতকে জেরা করার ব্যাপারটা মিটল এবং তার সাথে একটা খটকা দূর হয়েছে। দেওয়ানজির পরে বিশুবাবুর পালা। দেখা যাক জল কত দূর এগোতে পারে। আমি বেরোবার সময় মন্দিরে সেই ধূপের গন্ধে আর প্রদীপের মিটমিটে আলোয় আমি দেখতে পাচ্ছিলাম এক মহামূল্যবান রত্নের লোভে কিভাবে এক প্রাচীন রাজবংশের বিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যেখানে একজন রাজা নিজের ছেলে এবং নিজের ভাইকে একটি মূল্যবান পাথরের জন্য সন্দেহ করে, তখন এই কথাটা আমার বলতে অন্তত দ্বিধা নেই। সে যাই হোক, আমরা পা বাড়ালাম দেওয়ানজির ঘরের দিকে। দেওয়ানজির ঘরটা দেখছো? একেবারে এই দুর্গের সব থেকে কোণায় বলা চলে। ভদ্রলোক এত হিসাব নিকাশ করেন, তবুও ওই ঘরটা বেছে নেওয়ার কারণটা ঠিক বুঝতে পারলাম না। তুমি আবার ওনার ঘর নিয়েও নতুন কোনো রহস্য খুঁজে পেলে নাকি? আমার কথা শুনে ব্যোমকেশ হালকা হাসল। আমরা ততক্ষণে পৌঁছে গেছি দেওয়ানজির মহাফেজখানায়, যেটি দুর্গের একদম এক অন্ধকার কোণে অবস্থিত, যেখানে দিনের বেলাতেও বাতাসের চলাচল নেই বললেই চলে। আমরা ঘরে প্রবেশ করতেই দেখলাম ঘরটি পুরনো নথিপত্র, চামড়ার বাঁধাই করা খাতা আর ন্যাপথলিনের গন্ধে ম করছে। আমরা যখন ঘরে ঢুকলাম দেখলাম দেওয়ানজি একটি নিচু ডেস্কে ঝুঁকে পড়ে এক মনে কিছু লিখছেন। আমাদের দেখে তিনি চমকে উঠলেন। ওনার এই চমকে ওঠার কারণ যে ঠিক কি সেটা আন্দাজ করতে পারলাম না, তবে তার চোখের কোণে এক অদ্ভুত অস্থিরতা। আমরা এক মুখ হাসি নিয়ে ভিতরে আসলাম। আসতে পারি দেওয়ানজি? আসুন ব্যোমকেশ বাবু, আমি এই গত কয়েক বছরের হিসাবটা একটু মেলাচ্ছিলাম। মহারাজ বলছিলেন আপনি নাকি রাজবংশের সব থেকে নির্ভরযোগ্য মানুষ। তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলে যাই। এ কি বলছেন ব্যোমকেশ বাবু? আপনি হয়তো জানেন না, আমি আজ না এই বাড়িতে আছি আমার ছোটবেলা থেকে। তখন আমার বয়স ছিল 7 বছর। আমার বাবাও এই রাজ পরিবারের হয়েই দেওয়ানি করেছিলেন, তারপর আমি। সুতরাং বুঝতেই পারছেন কতটা কাজের চাপ আমার মাথায়। আর সত্যি কথা বলতে মহারাজা সেই রকম তার ব্যবসা এবং টাকার হিসেব রাখেন না। আর বিশুবাবুকে তো আপনারা দেখলেন, মহারাজের ছোট ভাই, তবুও রাজ কাজে কোনো মনোযোগ নেই। তাই জন্য সবটা আপনাকেই দেখতে হয় আশা করি। ভাবছি কত কাজ আপনার। আর বিশুবাবু সবসময় শিকার নিয়ে ব্যস্ত থাকেন। ওনাকে তো বাড়িতেও খুব একটা বেশি দেখা যায় না। বড় লোকদের বড় বড় শখ, বড় বড় ব্যাপার। আমার আপনার মতো সাধারণ লোক কি এইসবের হদিশ রাখবে? তবে মহারাজের বড় প্রিয় এই মুক্ত, এটি হারিয়ে তিনি বড্ড ভেঙে পড়েছেন। আপনি এসে এই জিনিসটা খোঁজার দায়িত্ব নিয়েছেন শুনে খুশি হলাম। তবে আমার বিশ্বাস আপনি নিতান্তই খালি খালি চেষ্টা করছেন। আমার বিশ্বাস এটা বাইরের কোনো চোরের কাজ। এই চোর এতক্ষণে দেখুন জিনিসটা বাইরে বিক্রি করে দিয়েছে কিনা, এটা আমার বিশ্বাস। এবার আপনি গোয়েন্দা মানুষ, আপনি ভালো বলতে পারবেন। হবে হয়তো, তবে দেওয়ানজি আমার সেটা মনে হয় না। দেখা যাক, সেটা সময় বলবে। কথা বলতে বলতে ব্যোমকেশ ঘরের ভেতর অলসভাবে পায়চারি করতে শুরু করল। সে একের পর এক আলমারি, কাঁচের পাল্লাগুলো খুলে দেখছিল। হঠাৎ
সে দেওয়ানজির টেবিলের ওপর রাখা একটা ধূপদানির কাছে স্থির হয়ে দাঁড়ালো। ধূপদানিটি রূপোর, কিন্তু তার তলায় লেগে আছে সামান্য ভিজে কাদা এবং একটি অতি সূক্ষ্ম নীল রেশমি সুতো। সে অত্যন্ত সাবধানে সেটি লক্ষ্য করল, কিন্তু দেওয়ানজিকে বুঝতে দিল না। সে টেবিলের ওপর রাখা একটা নস্যির ডিব্বের ওপর আঙুল দিয়ে টোকা দিল। দেওয়ানজি, এই মহাপেজখানার চাবি তো আপনার ছাড়া আর কারো কাছে থাকার কথা নয়। তাই ঘরের হিসাবের খাতায় কি গজমতির কোনো পুরনো বর্ণনা পাওয়া যেতে পারে? দেওয়ানজি কথা বলতে গিয়ে একটু থমকালেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ব্যোমকেশ তাকে আর কোনো কঠিন প্রশ্ন না করে সামান্য রসিকতা করে ঘর থেকে বেরিয়ে এলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লোকটা কিন্তু বেশ ঘোরেল আছে দেখলে। সে কিন্তু চেষ্টা করলো যে আমরা যেন ভুল পথে চালনা হই। বাড়ির কারোর বদলে বাইরের কোনো চোরের ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। তবে আমি অবাক হলাম, তুমি জেরা করলে না দেখে, আর ওই নীল সুতোটা তো তুমি দেখলে। আমার কথা শুনে সে নিচু স্বরে আমার কাছে এসে বলল, চুপ করো এখন ভায়া। শিকারি যখন জালে মাছ তুলতে চায় তখন সে জালটা একটু ঢিল দেয়। দেওয়ানজি এখন ভাবছেন তিনি আমায় বোকা বানাতে পেরেছেন। তার চোখে যে ধূর্ততা আমি দেখেছি তা কেবল হিসাব রক্ষকের নয়, তা এক চরম ষড়যন্ত্রকারীর। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফিরে এলাম নিজেদের ঘরে। ঘরে এসে কিন্তু ব্যোমকেশকে এক জায়গায় চুপ করে বসে থাকতে দেখলাম না। সে ক্রমাগত ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পায়চারি করছে, আর হাতে একটার পর একটা সিগারেট ধরিয়ে চিন্তা করে চলেছে। আমি বুঝলাম সে হয়তো বিষয়গুলো ঠিকমতো নিজের মাথায় সাজিয়ে নিতে চাইছে। রহস্যের জট যে কতটা বাকিয়েছে সেটা তার পরের কথাগুলো শুনেই আন্দাজ করতে পারলাম। বন্ধু, এই কেসটা যতটা সোজা বলে মনে হয়েছিল ততটা ঠিক নয়। একদিন রাজা সূর্যপ্রতাপের সম্মানের রাজকীয় মুক্ত, আর অন্যদিকে তার ছেলে রুদ্র যে বাবাকে ঘৃণা করে, আর অন্যদিকে বিশুবাবু যে সারাদিন শিকার করে বেড়ান। পুরোহিতের আর্থিক দুর্বলতা আর সবশেষে দেওয়ানজির বর্বরতা, সব মিলিয়ে এইরকম ঘোরেল কেস আমার হাতে খুবই কম এসেছে। তবে আমার মন বলছে আমি জাল অর্ধেকটাই গুছিয়ে এনেছি। এবার খালি সময়ের অপেক্ষা। ঠিক সেই সময়ে ঠিক জায়গায় রহস্যের পরিসমাপ্তি হলেই শান্তি। কিন্তু আমার একটা বিষয়ে কিছুতেই মাথায় আসছে না, বিশুবাবু বা রুদ্রর ভূমিকাটা এই ব্যাপারে কি? আমার তো দুইজনকে কোনো রকমই এই ব্যাপারে যুক্ত আছে বলে মনে হয় না। আমার কথা শুনে ও কোনো উত্তর দিল না। সে কেবল জানলার বাইরে ধূসর পাহাড়ের দিকে তাকিয়ে এক মনে সিগারেট টানতে লাগলো। আজ রাতে চাঁদ উঠেছে একেবারে এই দুর্গের ঠিক মাথায়। এই কয়েকদিনে রহস্যের জট এতটা জড়িয়েছে যে বাইরের নৈসর্গিক সৌন্দর্য দেখার সময় আমরা পাইনি। তবে আজ সেটা দেখে মন ভরে গেল। জায়গাটা অত্যন্ত সুন্দর সেটা বলে দিতে হয় না, তবে এই সৌন্দর্যে কতটা ভয়াবহ হতে পারে সেটা পরের দিন না হলে আমি বুঝতেই পারতাম না। ঘটনাগুলো এতটা তাড়াতাড়ি ঘটল যেটা ভাবতেই আমার মন কেমন করছে। রহস্যের জাল যে এতটা জড়াবে সেটা আমি ভাবতে পারিনি। পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙল বাইরের দারোয়ানের চিৎকারের শব্দে। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এইমাত্র জঙ্গলের দিক থেকে খবর এসেছে, জঙ্গলের ধারে দেওয়ানজি আর পুরোহিত মশাই দুজনই মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা যখন সেখানে পৌঁছলাম দেখলাম এক নারকীয় দৃশ্য। দেওয়ান হরিশঙ্করের বুকে সরাসরি গুলির আঘাত, আর বৃদ্ধ পুরোহিত বিশ্বম্বরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গজমতি সেখানে নেই, আর দেওয়ানজির লাশের পাশেই পড়ে আছে বিশুবাবুর একটি চুরি যাওয়া রাইফেল। দুটি খুন যখন একত্রে ঘটেছে তখন পুলিশ আসবে, এটাই স্বাভাবিক। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এখানের যে পুলিশ ইন্সপেক্টর এসেছেন তিনি ব্যোমকেশকে আগে থেকেই চিনতেন। সেই ইন্সপেক্টরকে মুক্ত চুরি যাওয়ার ঘটনাটাও বলল, এবং ইন্সপেক্টর জানালেন তিনি আমাদের এই তদন্তে সব রকম সাহায্য করবেন। বাড়ির কেউ বাদ গেল না। একের পর এক সবার বয়ান নেওয়া হলো। পুলিশ পালা করে সবাইকে জেরা করলো সেই দিন। বিশুবাবুকে যখন জেরা করা হলো তিনি ফ্যাকাশে মুখে বললেন, আমি জানি না আমার বন্দুকগুলো কিভাবে ওখানে গেল।
আমি তো কাল রাতে ঘর থেকে বেরোইনি। অন্যদিকে রাজার ছেলে রুদ্রর ঘরে তল্লাশি চালিয়ে পাওয়া গেল দেওয়ানজির মহাফেজখানার একটা ডুপ্লিকেট চাবি। রুদ্রর বিরুদ্ধে অভিযোগ উঠল যে সে হয়তো রাজবাড়ির মর্যাদা আর টাকার লোভে ওই জিনিসটা চুরি করেছে। আমি সেই সময় ওকে জিজ্ঞেস করলাম, তবে কি বিশুবাবু খুনি নাকি রুদ্র? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে কেবল দেওয়ানজির লাশের পাশে পড়ে থাকা সেই নীল রেশমি চাদরটা খুঁটিয়ে দেখতে লাগল। তার চোখে তখন বিরাজ করছে এক হিমশীতল নিস্তব্ধতা। এটাকেই হয়তো বলে ঝড়ের আগের শান্তি। বন্ধু, যারা ভাবছে বন্দুকের গুলিতেই সব শেষ হয়েছে তারা ভুল ভাবছে। এই জোড়া খুনের পেছনে এমন এক মস্তিষ্ক আছে যে নিজের রক্তের সম্পর্ককেও বিষিয়ে দিতে দ্বিধা করেনি। বুঝলে ভায়া? আমরা কথা বলছি ঠিক সেই সময় সূর্যপ্রতাপ বাবু এলেন আমাদের ঘরে। আমরা দেখলাম তিনি অনেকটা ভেঙে পড়েছেন আজকে। ভদ্রলোককে আমরা প্রথম দিন এসে যেমনটা শক্ত মানুষ দেখেছিলাম, আজ যেন তিনি ততটাই নরম। সত্যি সময়ে মানুষ যে কতটা পরীক্ষা নেয় সেটা আজকে বুঝে গেলাম। তিনি অত্যন্ত ভেঙে পড়েন এবং নিচু গলায় বললেন, এ কি হয়ে গেল? আমি তোমাদের নিয়ে এলাম এখানে একটা মুক্ত খোঁজার আশায়, আর সেই মুক্ত তো পেলাম না। তার বদলে আমার খুব কাছের দুইজন মানুষ এইভাবে আমায় ছেড়ে চলে গেল। দেখো, যা হয় ভালোর জন্যই হয়। আর আমার বিশ্বাস এবার তোমার সত্যিটা জানা দরকার। অনেকদিন ধরেই মিথ্যাটা চাপা ছিল, এবার সেটা বেরিয়ে আসার সময় এসেছে। কাল সকালে তোমার বাড়ির বৈঠকখানায় ইন্সপেক্টর আসবেন। তিনি আসলেই সবটা তোমার সামনে তুলে ধরবো আমি। আর সারাটা দিন এবং রাতে বাড়ির কেউ যেন বাড়ি থেকে বেরোনোর চেষ্টা না করে। আমার কথা মতো ইন্সপেক্টর এই বাড়ির বাইরে পাহারা বসিয়ে দিয়েছেন। কাল অবধি সেটা থাকবে। তোমার সব প্রশ্নের উত্তর পাবে কাল, আর তোমার গজমতি মুক্তও পাবে কাল। এখনই বিশ্বাস হারিও না, অনেক ঘটনা ঘটার বাকি আছে। তুমি শক্ত হও। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় বেলা 8:30টার কাছাকাছি। আমরা সেই দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হলেও ব্যোমকেশ কিন্তু আগেই উঠেছে। সে সকাল সকাল উঠে দুর্গের ছাদে গিয়ে যোগব্যায়াম এবং মনোসংযোগ সেরে নিয়েছে। আজ সে যখন স্নান টান করে ঘরে ফিরল তখন আমি সবে বিছানা ছেড়ে উঠেছি। তাকে আজ বেশ শান্ত দেখাচ্ছে। আমি বুঝতে পারলাম যে রহস্যের সমাধান মোটামুটি হয়েই গেছে। এখন তাই সে এতটা চুপচাপ। ওর এটা অভ্যেস আছে, কিছুতেই আগে থেকে সবটা আমায় খুলে বলবে না। সব শেষে রহস্যের জট খুলবে সবার সামনে। তাতে অবশ্য সবসময় আমারই লিখতে সুবিধে হয়। বুঝলে ভায়া, স্নান টান সেরে নাও। কারণ আমার মন বলে এই বাড়ির রহস্য উন্মোচন খুব বেশি সময় লাগবে না। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাজ। আর কাজ মিটলেই হালকা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। এত তাড়াতাড়ি? আমি কোথায় ভাবলাম এই কেসটা সমাধান হওয়ার পর এখানে কয়েকটা দিন চুপচাপ বসে ছুটিটা ভোগ করব, আর 2-1টা গল্প লিখে ফেলবো। তুমি তো দেখছি তাতে একদম জল ঢেলে দিলে গো। তোমার বাড়ির প্রিয়জন যদি খুন হয়, তাও আবার বাড়িরই কোনো সদস্যের দ্বারা, যারা হয়তো তোমার খুব কাছের, পুলিশ তোমার সামনে দিয়ে তোমার বাড়ির সদস্যকে তুলে নিয়ে যাবে, তখন তুমি কি চুপচাপ বসে থাকতে পারবে? আমি তো পারবো না বাবু। সূর্যপ্রতাপকে নিজেই এই কঠিন সময়ের মোকাবেলা করতে হবে। আমার কাজ আমি করে দিয়ে যাব, তবে আমি যাওয়ার পর তার জীবনের আসল পরীক্ষা শুরু। তার মানে তুমি বলতে চাইছো মুক্তটা চুরি করে এই বাড়িতে রাখা আছে এবং খুনি এই বাড়িরই কেউ? উনি যদি বলতে চাও তুমি, তবে জেনে রাখো ভালো 2টো খুন একজন করেনি। এখানে 2 জন খুনি আছে। সময় আসুক সবটা জানতে পারবে। এখন এইটুকুই জেনে রাখা ভালো, বুঝলে? তুমি যে কি বলছো আর কি করতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। আমার তো সব কিছুই কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে গো। একদিকে তুমি বলছো বাইরের কেউ খুন করেনি, অন্যদিকে আবার বলছো এক্ষুনি একজন নয় যে 2 জন। সব কিছুই তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে গো। এই তুমি হেয়ালি ছেড়ে আমার সবটা খুলে বলো তো। আমার কথা শুনে ব্যোমকেশ মৃদু হেসে বলল, মায়া, তুমি যদি মাথা খাটাও তবে তুমিই তো সত্যান্বেষী হয়ে গেলে পারতে।
এই কাজটা না হয় আমাকেই করতে দাও। তুমি বরং তোমার কলম নিয়ে ব্যস্ত থাকো, কারণ কলকাতা থেকে টেলিফোন এসেছিল দাসবাবুর। তিনি আমাদের ডাকছেন, সেখানে নাকি নতুন কোনো কেস উপস্থিত হয়েছে। সুতরাং তুমি তোমার এই গল্পটার সাথে লেখার জন্য নতুন আরও একটি গল্প পেতে চলেছ। তাই বলি, তুমি এত তাড়াতাড়ি এই বাড়ি ছেলে পালাবার বন্দোবস্ত করছো কেন? তবে কি বলছো, গোছ গাছটা সেরেই রাখবো? হ্যাঁ, সেরে রাখো। আমরা খালি একবার বৈঠকখানায় বসবো, রহস্যের সমাধান হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আমরা ইন্সপেক্টরের জিপে করে স্টেশনের দিকে রওনা হব। আজই বেলা 1টা নাগাদ একটা ট্রেন আছে, আমরা অতি সহজেই সেটা পেয়ে যাব আশা করি। তবে এখন এই দিকের হিসাবটা মিটিয়ে আসি। আমি মোটামুটি কম সময়ে যতটা গোছগাছ করা সম্ভব ততটা করে নিলাম। তারপর তাড়াতাড়ি গিয়ে প্রাতরা শেষ করে গিয়ে বসলাম বৈঠকখানায়। এই কয়েকদিন কম ধকল যায়নি লোকটার ওপর। প্রথমে দেওয়ানজির মৃত্যু, তারপরে বাড়ির মন্দিরের পুরোহিতের মৃত্যু, সবটাই মেনে নেওয়া এতটা সহজ বিষয় নয়। ভদ্রলোকের পাশে সেই বড় আরামকেদারার ডান দিকে আরও একটা সোফায় বসে আছেন সূর্যপ্রতাপের ছোট ভাই বিশুবাবু, এবং তার পাশে বসে আছে সূর্যপ্রতাপের একমাত্র ছেলে রুদ্রপ্রতাপ। অপরদিকে একটি সোফা দখল করে বসে আছি আমি এবং ইন্সপেক্টর রায়, এবং পুরো ঘরে সব মিলিয়ে 10-12 জন সশস্ত্র পুলিশের লোকও দাঁড়িয়ে আছে আসামিকে গ্রেফতার করার আশায়। আমি আন্দাজ করতে পারছি আসল কালপ্রিট রুদ্র এবং বিশুবাবুর মধ্যেই কেউ একজন হবে। এখন অপেক্ষা করা যাক আসল অপরাধীর জন্য। আর আমাদের সবার মাঝে দাঁড়িয়ে আছে সত্যান্বেষী ব্যোমকেশ। সে এবার আমাদের সামনে হালকা পায়চারি করে নিল, তারপর পকেট থেকে একটা সিগারেট বার করে আনলো। সে সেই সিগারেটটা ধরিয়ে সেটায় একটা শুক টান দিল এবং একটা ধোঁয়ার রিং ছাড়ল, যেটা কুণ্ডলি পাকিয়ে উঠে গেল সিলিংয়ের দিকে। আমাদের অবাক করে প্রথম কথা বললেন সূর্যপ্রতাপ বাবু। ব্যোমকেশ, আমি জানি তোমার জন্য সবটা বলাটা কতটা কঠিন, আর আমার জন্য সেই সত্যটা শোনাও ততটাই কঠিন। আর সত্য কখনো চাপা থাকে না সূর্যপ্রতাপ। এখন সেই অপ্রিয় সত্য বেরোবার সময় উপস্থিত। নিজেকে শক্ত করো। আমি প্রস্তুত ব্যোমকেশ, তুমি সবটা খুলে বলো কি কি হয়েছিল। বেশ, সবটাই বলছি। তবে সেই সব শোনার জন্য আপনাদের সবার জানা উচিত, কয়েকদিন এই বাড়িতে একটি অমূল্য সম্পদ চুরি হয়। আর সেই চুরি যাওয়া জিনিসটি হলো এই রাজ পরিবারের সম্পদ, একটি গজমতির মুক্ত। চুরিটা একজন নিরপরাধ লোক করলেও সেই জিনিসটা এখন আমাদের মধ্যে থাকা একটি লোকের কাছেই আছে। তবে সে নিজে হয়তো প্রকাশ করবে না। আমায় তার সাপেক্ষে যুক্তি দিতে হবে এবং দিতে হবে প্রমাণ। সেই মুক্ত চুরি করেছে কে? যে মুক্তটা চুরি করেছে সে আর আমাদের মধ্যে বেঁচে নেই প্রতাপ। সে এখন ঈশ্বর গতি প্রাপ্ত হয়েছে। যে মুক্তিটা চুরি করেছে সে আর কেউ নন, তিনি হলেন তোমার বাড়ির রাজ পুরোহিত। তিনি বহুদিন ধরেই এই মন্দিরে পূজা অর্চনার কাজ করছিলেন। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি ওনার গ্রামে একজন মেয়ে ছিল। তবে মেয়েটি এখন অত্যন্ত অসুস্থ এবং তাকে সুস্থ করার জন্য এবং শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করার জন্য প্রচুর পরিমাণ অর্থ সম্পদের দরকার ছিল। তিনি হয়তো তোমার কাছেও এই ব্যাপারে কথা বলেছিলেন, কিন্তু তুমি তাকে দেওয়ান মশাইয়ের কাজ দিয়ে হিসাব বুঝে নিতে বলেছিলেন এবং দেওয়ান মশাইয়ের কাছ থেকেই টাকা নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসার জন্য। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি একদম ঠিক বলছো। তারপর বলো। হ্যাঁ, তুমি যেহেতু টাকা পয়সার কোনো দায়িত্ব কোনো দিনই নাওনি, যেটা সবসময় বহন করেছে দেওয়ান মশাই, এবারও তার অন্যথা হলো না। তবে এখানে এক চাল খাটালেন দেওয়ান মশাই। তিনি পুরোহিতকে টাকাটা দিতে রাজি হলেন, কিন্তু তার বদলে ওনার একটা শর্ত ছিল। আর সেই শর্তটা হলো রাজবাড়ির গজমতি মুক্তটা চুরি করে ওনার হাতে এনে দেওয়া। সত্যি কথা বলতে কি, দেওয়ানজি একটি ভালো চাল খাটিয়েছিলেন। এখানে টাকাও দেওয়া হলো, আর অন্যদিকে মুক্তটাও চুরি হয়ে তার হাতে চলে আসলো। আর এর মধ্যে তোমাদের আরও একটা কথা জানা উচিত। দেওয়ান মশাই অনেকদিন ধরেই তোমাদের রাজ পরিবারের কাজ করছেন। তোমরা তাকে বিশ্বস্ত বলে ভেবেছ। তিনি বহুদিন ধরেই একটু একটু করে হিসাবের গড়মিল করে অনেক টাকা হাতাচ্ছিলেন, এবং সেই হিসাবের গড়মিল আমি দেওয়ান মশাইয়ের ঘরের খাতাগুলো ঘেঁটে উদ্ধার করেছি। লোকটি যে সুবিধের নয় এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম।
তবে এবার উপযুক্ত প্রমাণ পাওয়ার পরেই এই কথাটা আমি বলছি। হ্যাঁ, কোথায় যেন ছিলাম আমি? দেওয়ানজির কথা মতো অসহায় পুরোহিত মশাই তার মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে চুরিটা করেই ফেললেন। আর সেই চুরিটা করলেন অত্যন্ত সাবধানে, এবং সেটি করলেন একটি সুতোর মাধ্যমে। তোমরা হয়তো জানো, কোনো কাদা জাতীয় জিনিস যদি কোনো পাথরের ওপর লাগে, সেটার ওপর সহজেই চিপকে যায়, এবং খানিকক্ষণ পরে সেই কাদা শুকিয়ে গেলে পাথর বা সেই মুক্তাটি অতি সহজে তার সাথে চিপকে থাকে, এবং তখন সেই কাদা কোনো যদি সুতো দ্বারা কেটে বার করা যায়, তখন অতি সহজেই মুক্তটি উঠে আসে। বৃদ্ধ পুরোহিত এইভাবেই জিনিসটা চুরি করেছিলেন। তবে সে কিন্তু দেওয়ানজিকে জিনিসটা প্রথম দিন দিতে পারেনি। প্রথম দিন আমরা যখন দারোয়ানের আওয়াজ শুনে জেগে গেলাম, তখনই ওনার প্ল্যান ভণ্ডুর হলো। আর আমি তখনই বুঝতে পারলাম জিনিসটা এখনো এই বাড়িতেই আছে এবং সেটা হাত বদল হয়নি। আমি তখন আরো ভালো করে খানা তল্লাশি শুরু করি এবং উদ্ধার করি পুরোহিত মশাই চোর। তবে আমি তাকে সরাসরি জেরা করিনি, তাতে আসল অপরাধী ছাড়া পেয়ে যেত। আর তাতেই আমি করেছিলাম একটি বড় ভুল। কিন্তু আমরা এখনো বুঝতে পারলাম না যে খুন দুটো একসাথে এক স্থানে হলো কিভাবে। হ্যাঁ, আসছি, একটু অপেক্ষা করুন। আগের দিন রাতে যখন মুক্তটা দেওয়ানজির হাতে পৌঁছায়নি, তখন দেওয়ানজি ঠিক করলেন রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে জিনিসটা ওনার হাতে পাচার হয়ে যাবে এমন কিছু ভাবতে হবে। তাই জন্যই রাতের বেলা বৃদ্ধ পুরোহিতকে ডাকলেন তিনি জঙ্গলের মধ্যে। আর বৃদ্ধ পুরোহিত টাকার লোভে সেই মুক্ত নিয়ে গেল দেওয়ানজির কাছে। তবে সেই রাতেই তার জন্য যে তার মৃত্যুদূত অপেক্ষা করে বসে আছে, তা সে কি জানতো? পুরোহিত মশাই যখন পুঁটলিতে পেঁচিয়ে জিনিসটা নিয়ে গেলেন, তখন প্রায় রাত 12টার কাছাকাছি। আর সেই সময় বাড়ি থেকে বেরিয়ে যান দেওয়ানজি। ওনার উদ্দেশ্য পরিষ্কার ছিল। পুরোহিত মশাই যখন ওনার হাতে মুক্তটা তুলে দিলেন, সঙ্গে সঙ্গে সেই পুঁটুলির কাপড় দিয়েই দেওয়ানজি বৃদ্ধ পুরোহিতকে অতি সহজেই শ্বাসরোধ করে খুন করলেন। তাহলে আপনাদের প্রথম খুনি আপনারা পেয়ে গেছেন আশা করি। এবার আসি দ্বিতীয় খুনির রহস্যে। সেটা হলো খোদ দেওয়ানজির মৃত্যু রহস্যে। তিনি সেই রাতের বেলা অতি আনন্দে মুক্তটা নিয়ে যখন পালিয়ে যাওয়ার চিন্তা করছিলেন, তখনই ওনার পেছনে আরেকজন অপেক্ষা করে বসেছিল। দেওয়ানজি হয়তো এই বাড়ির কোনোদিন আর মুখোমুখি হতেন না, কারণ আমি খবর নিয়ে দেখেছি ওই মুক্তোর দাম কালো বাজারে প্রায় 15 লক্ষ টাকারও বেশি। সুতরাং সারা জীবন পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে দেওয়ান মশাইয়ের ওই মুক্তোটা বেচে দিলেই চলত। কিন্তু সেই সময়ই নেমে আসে এক অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিঁড়ে শোনা যায় বন্দুকের গর্জন। এবং আমাদের পুলিশের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী যে বন্দুকের গুলি চলেছে বিশুবাবুর শিকার করার বন্দুক দিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম যে বিশুবাবুই হয়তো এই খুনটা করেছেন, তবে চোর অত্যন্ত চালাকির পরিচয় দিয়েছে। সে ভেবেছিল বন্দুকটা চুরি করে লাশের পাশে ফেলে আসলে যার বন্দুক আমি তাকেই সন্দেহ করব। অবশ্য প্রথমে সেটাই করেছিলাম, তারপরে আমার মাথা খুলে যায় এবং আমি বুঝতে পারি একটা নতুন বিষয়। এটা আর কিছুই নয়, পুলিশের রিপোর্টে আসে বন্দুকের গায়ে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটি রুদ্রবাবু। সুতরাং সব প্রমাণ এখন বলছে রুদ্রর দিকে। সে সেটা অযথা না করতে পারবে না। সুতরাং তোমাদের সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে আশা করি। তাও বলে দিচ্ছি আবার, পুরোহিত মশাই মুক্তটা চুরি করেছিলেন টাকার জন্য, তবে তাকে হত্যা করেন দেওয়ানজি এবং দেওয়ানজিকে হত্যা করেন রুদ্র। সবই তো ঠিক আছে, তবে এখন সবথেকে বড় প্রশ্ন হলো মুক্তটা কোথায়? আমি এবং ঘরের সমস্ত লোক এখন এক দৃষ্টিতে তাকিয়ে আছি রুদ্রর দিকে। সে মাথা নিচু করে চুপচাপ রাগে গজগজ করছে। তার মুখ থেকে যে কোনো কথা বেরোবে না সেটা বলে দিতে হয় না। সে এতটাই রেগে আছে যে তার চোখগুলো যেন আগুনের গোলা এবং সেগুলো ঠিকরে বের হতে চাইছে। উনি রাজকুমার রুদ্র, তাতে তোমাদের আশা করি কোনো সন্দেহই নেই। আর অন্য খুনি দেওয়ান সাহেব নিজের কর্মের সাজা নিজেই পেয়েছেন। তবে রুদ্র বিলেত থেকে ফিরে
রাজকীয় বিলাসিতায় গা ভাসাতে চেয়েছিল। বাবার সম্পত্তির ওপর তার অধিকার থাকলেও নগদ টাকার অভাব ছিল। সে দেওয়ানজির ওপর নজর রাখছিল। সে জানতো দেওয়ানজি কি করছেন, তাই সে আগে ভাগে কাকার ঘর থেকে রাইফেলটি সরিয়েছিল। দেওয়ানজিকে হত্যা করে সে অনায়াসেই অমূল্য গজমতি নিজের দখলে নেয়। ওর কথা শুনে রুদ্র লাফিয়ে উঠল। মিথ্যে কথা, প্রমাণ কোথায়? আপনি আমার উপর ভিত্তিহীন দোষ চাপাচ্ছেন। আমি কিন্তু রাজপুত্র, এই সব মিথ্যে দোষ আমার উপর চাপাবেন? আপনি জানেন না কিন্তু আমি কি করতে পারি। ব্যোমকেশ শান্তভাবে পকেট থেকে একটা ছোট চাবি রিং বের করল। রুদ্র, তুমি দেওয়ানজির মহাপেজখানার যে ডুপ্লিকেট চাবিটি ব্যবহার করেছিলে, তাতে লেগে থাকা নীল মোম আর আপনার আলমারির ভেতর লুকানো এক জোড়া কাদামাখা জুতোই যথেষ্ট প্রমাণের জন্য। কিন্তু তার চেয়েও বড় প্রমাণ আছে ওই ঘরে। ব্যোমকেশ ইন্সপেক্টরকে নিয়ে রুদ্রর ঘরের দিকে ইশারা করল। সবাই মিলে উপরে রাজকুমারের ঘরে গেল। ঘরটি আধুনিক কায়দায় সাজানো। ভায়া সোজা গিয়ে জানলার পাশে রাখা একটা বড় গ্রামোফোন মেশিনের কাছে দাঁড়ালো। সে জানতো রুদ্রর মতো আধুনিক শৌখিন মানুষ কোনো প্রাচীন সেন্দুক ব্যবহার করবে না। সে গ্রামোফোনের তলার দিকের কাঠের প্যানেলে চাপ দিতেই একটি গোপন খোপ খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক অপূর্ব দীপ্তি। লাল মাটির দাগ লাগা সেই বিশালাকার দীপ্তিময় গজমতি মুক্ত। তারা যখন জিনিসটা নিয়ে বসার ঘরে ফিরল এবং সূর্যপ্রতাপের হাতে জিনিসটা দিল, তখন পুরো ঘর নিস্তব্ধ। রাজা সূর্যপ্রতাপ নিজের ছেলের এই রূপ দেখে চেয়ারে ধপাস করে বসে পড়লেন। তার নিজের রক্তই তার বংশের মুখে চুনকালি দিয়েছে। প্রতাপ, লোভের কোনো সীমানা নেই। পুরোহিত চুরি করেছিলেন অভাবের তাড়নায়, কিন্তু রুদ্র আর দেওয়ানজি চুরি করেছিলেন কেবল বিলাসিতার অন্ধ মোহে। আজ ওদের বিচার হলো, কিন্তু এই বিচার তোমার জন্য বড় বেদনা, তা আমি জানি। এখন সময় উপস্থিত, আমায় বিদায় দাও বন্ধু। আমায় কলকাতায় ফিরে যেতে হবে। কিছু মনে করো না বন্ধু, এইভাবে চলে যাচ্ছি বলে। পরে সময় পেলে অবশ্যই আসবো। আর চলি, কেমন? ইন্সপেক্টর রুদ্রর হাতে হাতকড়া পরালেন। রুদ্র তখনও ওর আগে গজগজ করে ব্যোমকেশের দিকে তাকিয়েছিল। বিশুবাবু নিজের দাদার কাঁধে হাত রাখলেন। ও আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো বন্ধু, গজমতি ফিরে এসেছে ঠিকই, কিন্তু যে মানুষগুলো হারিয়ে গেল তারা আর ফিরবে না। সত্য বড় নির্মম। দিনের আলোয় ভঞ্জপুর দুর্গ তখন নিস্তব্ধ। আমরা যখন পুলিশ জিপে উঠছি তখন হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আমি যেন নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলাম বাড়ির মন্দিরের বিগ্রহের ললাটে গজমতি মুক্ত আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই পাথুরে দেবতার চোখ দিয়ে যেন আজ বিসর্জনের অশ্রু ঝরছে। আমাদের জিপগাড়িটা যত এগিয়ে চলেছে, বিশাল দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা ভঞ্জপুর দুর্গ আরও আবছা হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়। কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।